নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। নটবর নট আউট থেকে শুরু করে মেঘে ঢাকা তারা, চাঁদের পাহাড়, খাদ, পাসওয়ার্ড, অনুসন্ধান, এটা দীর্ঘ 11 বছরের যাত্রাপথ। নিছক চিকিৎসা পেশাকে দূরে সরিয়ে রেখে ছায়াছবি বেছে নেওয়া বিষয়টা এরকম বোধহয় না, তার থেকেও বোধহয় অনেক কিছু বেশি। সাম্প্রতিক সময়ে যার ছায়াছবি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে, বলা যেতে পারে ভাবা প্র্যাকটিস করতেও। তা আজ আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন পরিচালক, অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আলোচনার একদম শুরুতেই সাম্প্রতিক দুটো বিষয় নিয়ে আমরা কথা শুরু করি। সেটা তার একটা হচ্ছে যে মধ্যপ্রদেশে এটা শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে ভাবাবেগে আঘাত লাগার কারণে। কোনো এক দক্ষিণপন্থী উগ্র সংগঠন তারা বন্ধ করে দিয়েছে শুটিং। এটা গেল একদিক। এর পাশাপাশি গায়ে গায়ে কর্ণাটক, মধ্যপ্রদেশেই দুটো বিজ্ঞাপন নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। আবার যদি আমরা ক্রিকেটের কথা ধরি, খেলার কথা ধরি, ভারত পাকিস্তানের ম্যাচের পরে ভারতীয় প্লেয়ার মোহাম্মদ শামি যেভাবে ট্রোলড হয়েছেন, সেটাও খুবই দুঃখজনক। তো আমরা তো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের দেশ। এত অসন্তোষ কেন বেড়ে যাচ্ছে? এত সহজে কি করে আমাদের এই ভাবাবেগ ঠুনকো হয়ে গেল? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভাবাবেগ ঠুনকো নয়। যারা যে ধর্মেই বিশ্বাস করুন না কেন বা যে জাতিগোষ্ঠীতেই তাদের জন্ম হোক না কেন, তাদের সেই জাতিসত্তা বা ধর্মীয় যে ভাবাবেগ, তা ঠুনকো নয়। এটা আমরা বলি যে যেভাবে মানুষকে প্রভাবিত করা হচ্ছে, এটা সেই প্রভাব বিস্তারের ফল। এই কথা বলতে গেলে অনেকটা কথাই বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে আমাদের নানা ধর্মের মানুষের সহাবস্থান এবং নানা জাতির মানুষের সহাবস্থান। আর তাছাড়াও এখানে যে লিঙ্গ বৈষম্য ছিল, সেই লিঙ্গ বৈষম্য থেকে আমরা ক্রমশ মুক্ত হচ্ছিলাম। সামাজিক যত রকমের অসামঞ্জস্য, অসাম্য, সেটার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিলাম। সেটা কিন্তু স্বাধীনতার পর থেকেই। এবং যে ধরনের অর্থনৈতিক প্রকল্প বা নীতি যা প্রণয়ন করা হয়েছিল স্বাধীনতার পর থেকে, সেটা আমি বলবো যে অবশ্যই তার মধ্যে কিছু কিছু সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ছিল। পরবর্তীকালে আমরা সবাই জানি যে প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশনের যে ভারতবর্ষের সম্বন্ধে যা বলা হয়, সেটা হচ্ছে একটা সভারেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক। এই সোশ্যালিস্ট এবং সেকুলার কথাটা আরও পরবর্তীকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন চালু হয়েছিল। তো সুতরাং আমরা ক্রমশ যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই যে সামন্ততান্ত্রিক মূল্যবোধ, যে বিভিন্ন ধরনের সংস্কার, যে বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে ছিল, সেইগুলো থেকে কাটিয়ে উঠে একটা নতুন ভারতবর্ষের দিকে যাওয়ার। হতে পারে সেটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই হচ্ছিল এবং হতে পারে সেই বাজার ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণ করছিল, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু তার প্রগতিশীল পদক্ষেপ ছিল। এবার আমরা দেখলাম যে সেই প্রগতির বদলে প্রত্যাগতি আসতে শুরু করলো। অর্থাৎ আবার নতুন করে এই ধর্মীয় যে মৌলবাদ, জাতিসত্তা নিয়ে যে সমস্যা এবং উগ্র জাতীয়তাবোধ, সবচেয়ে বড় কথা ভয়ঙ্কর লিঙ্গভেদ, এইটা আবার ফিরে আসতে শুরু করলো সমাজে। এইটা কিন্তু খুব সচেতনভাবে ফিরিয়ে আনা হলো। মানে আমি যদি বলি যে হেয়ের বা চমস্কির কথায়, এটাকে এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বলা যেতে পারে। আসলে সব কিছুর গোড়ায় তো রয়েছে শ্রেণীদ্বন্দ্ব। তো সেই শ্রেণীদ্বন্দ্ব এবং শ্রেণীবিভাগের ফলে যে শোষিত মানুষ একত্রিত হচ্ছিলেন এবং ক্রমশ তারা মুক্তির আলো দেখার চেষ্টা করছিলেন, তাদের বিরুদ্ধে শোষক তখন একটা
অস্ত্র ধারণ করলেন সেটা হচ্ছে সেই আমাদের পুরনো ঔপনিবেশিক এবং সামন্তবাদের অস্ত্র, এবং সেই অস্ত্রটা ধারণ করার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই মৌলবাদকে ছড়িয়ে দেওয়া হলো সারা ভারতবর্ষে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির নামে, এবং আজকে সেই হানাহানিটা একদম চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। এর কারণটা যদি বলি যে কেন এরকম করতে হলো, তার একটা কারণ অবশ্যই যে আমরা এর আগেও দেখেছি যে যখনই এই ধরনের দাঙ্গা কিংবা যুদ্ধ এই পরিবেশটা তৈরি হয় তার ঠিক আগে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখতে পাওয়া যায়। এবার এই অর্থনৈতিক বিপর্যয়টা শুরু হলো, মানে আমার মত যদি আমি বলি তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধেও দেখেছি একই ঘটনা, যখন অ্যালায়েড আর্মি এবং এদিকে মানে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, তার সঙ্গে অটোমান এম্পায়ার এবং অটোমান এম্পায়ারের সঙ্গে জাপান, এরা সবাই মিলে যখন রাশিয়াকে প্রথমে আক্রমণ করছে, সার্বিয়াকে আক্রমণ করছে, এবং তারও পরবর্তীকালে যখন ইংল্যান্ড, ফ্রান্স এবং পরবর্তীকালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই যুদ্ধে যোগদান করছে, তখনও কিন্তু এই সার্বিকভাবে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সব দেশই যাচ্ছিল, রাশিয়া যাচ্ছিল, এবং 14 থেকে 17-র মধ্যে রাশিয়া সেই পরিবর্তন করছে। নভেম্বর বিপ্লবের পরবর্তীকালে লেনিনের নেতৃত্বে যখন কমিউনিস্ট পার্টি পাওয়ারে আসছে, তখন আমরা দেখছি তারা যুদ্ধ থেকে সরে যাচ্ছে, এবং তারপর ধীরে ধীরে আবার মানে এই যুদ্ধ বন্ধ হচ্ছে। ঠিক তারপর যখন লিগ অফ নেশন তৈরি হচ্ছে এবং ভার্সাই ট্রিটি হচ্ছে, তারপর কিন্তু অর্থনীতির মুখটা একটু ফিরছে। আবার 1929 থেকে 33-এ যখন অর্থনৈতিক বিপর্যয় এলো, গ্রেট ডিপ্রেশন এলো, সেই তার পরেই কিন্তু ঠিক 33-এ আমরা দেখলাম হিটলারের উত্থান, তার কিছুদিন আগে ফ্র্যাঙ্কো বা মুসোলিনির উত্থান আমরা দেখেছি। তো তার মানে যখনই এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে যখনই কোথাও এই উদার নীতি, যেখানে কোনো সমাজতান্ত্রিক মূল্যবোধ নেই, এই রকম অর্থনৈতিক নীতি নেওয়া হচ্ছে, তখনই দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং মেরুকরণ হচ্ছে, মানুষ দরিদ্র হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, যা যা আজকে হচ্ছে। উদার অর্থনীতি সবসময় শোষক শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য, তাদের প্রতি উদার, শোষিত মানুষের জন্য তো উদার অর্থনীতি হয় না। তো ঠিক তাই হলো আমাদের এখানেও। এই যে 1990 সালে যে উদার অর্থনীতি এলো এবং এখন প্রায় 30 বছর কেটে গেছে সেই মুক্ত অর্থনীতি আমাদের এগিয়ে নিয়ে চললো, দেখা গেল সারা পৃথিবী এবং আমাদের দেশ ক্রমশ কিন্তু ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ঢুকে গেল। স্বাভাবিকভাবেই তখন দেখা যায় যে এই যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদ তখন তার নিজের নিয়মেই মানে কর্পোরেট এবং স্টেটের মানে রাষ্ট্রের একটা মানে মেলবন্ধন ঘটে, হাতে হাত মেলায় বেনিটো মুসোলিনিরই কথায়, এবং তারপর শেষমেশ একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম দেয়। তো যখন এই ফ্যাসিবাদের জন্ম দেয়, তখনই এই সমাজে যে বিভিন্ন রকম বিদ্বেষমূলক আচরণ, যে কোনো প্রত্যাগতি খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। এই যে আজকের ভারতবর্ষের যে অবস্থাটা, এটা কিন্তু আমার মনে হয় যে অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই ঘটছে। আমি খালি একটা কথা এখানে জুড়ব, সেটা হচ্ছে এটা তো গেল আর্থসামাজিক প্রেক্ষাপট, কিন্তু ব্যক্তি মানুষের মননের জায়গাটাও এখানে একটু আলোচনা করা প্রয়োজন। সেটা হচ্ছে যে এই যে সমাজ বিদ্বেষ, সমাজের যে বিদ্বেষ, বিভিন্ন ধরনের বিদ্বেষ, মৌলবাদী বিদ্বেষ, এবং এই যে কোথাও বর্ণ বৈষম্য, কোথাও লিঙ্গ বৈষম্য ইত্যাদি, যে তাদের যে বীজ রোপিত হয়, সেটা কিন্তু মানুষের মগজকে কাজে লাগিয়ে, মানুষের মগজে কিন্তু যেরকম প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো দিক খারাপ দিক থাকে, তো একদিকে যেরকম ইনস্টিংক্ট হিসেবে হাঙ্গার এবং সেক্স একটা রয়েছে, যেগুলো সব প্রোক্রিয়েটিভ ইনস্টিংক্ট, অন্যদিকে কিন্তু অ্যাগ্রেশন মানে আগ্রাসন অর্থাৎ একটা ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট কিন্তু রয়েছে। এবার এই ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্টের মধ্যে অনেক সময় আমরা আগ্রাসনকে দেখি বিভিন্ন ফর্মে, যে কখনো সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ এবং এক্সপ্রেসিভ, কেউ মার খেলো তার জন্যে সে এক্সপ্রেশন দিল, কখনো হচ্ছে রিঅ্যাক্টিভ কিন্তু নন এক্সপ্রেসিভ, মনে মনে সেই রাগটা পুষে রাখলো, হয়তো সে আহত হয়েছিল তারপর। কিন্তু সবথেকে বেশি যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ এবং রিলেশনাল। এই জায়গাটাকে বিভিন্নভাবে মানুষের মস্তিষ্কের এই জায়গাটাকে কাজে লাগানো এবং ক্রমশ তার মনকে বিষিয়ে দেওয়া,
এই যে জায়গাটা, এটা ব্যক্তি মানুষের জায়গা থেকে বলছি। সামাজিক মানুষের যেরকম অর্থনৈতিক বা সামাজিক বিপর্যয় একটা বিরাট কারণ এই ফ্যাসিবাদের হাত ধরার, সেরকম ব্যক্তি মানুষের জায়গা থেকে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো সেই জায়গাটাও আমার মনে হয় উল্লেখ্য। সেই জায়গা থেকেই কিন্তু মানে এই ধরনের একটা কনসেপ্ট ম্যানুফ্যাকচার তৈরি করার চেষ্টা হয়, যেটা আজ হচ্ছে, সারা পৃথিবীব্যাপী হচ্ছে। একটা রাইট এনলাইটেনমেন্ট ওরা বলছে, দক্ষিণপন্থীদের মাথা চাড়া দেওয়া। এই দক্ষিণপন্থীরা মাথা চাড়া দিচ্ছেন এবং বিভিন্ন দর্শনকে ভিত্তি করে, বিভিন্ন ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসের বিকৃতিকরণটা ভীষণ গুরুত্বপূর্ণ এখানে, ভৌগোলিক সীমারেখা নিয়ে নানা রকম বিকৃতিকরণ, এই যে কাজটা চলছে, এইটার সঙ্গে যে মিডিয়া হাত মেলাচ্ছে, তার কারণটা হচ্ছে ওই কোথাও একটা কনসেন্ট তৈরি করার চেষ্টা চলছে, একটা সর্বসম্মতি তৈরি করার চেষ্টা চলছে কিছু সম্প্রদায়, কিছু জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, এবং সেটা ভয়ানক রকম বিভ্রান্তিকর। এঙ্গেলস বলতেন যে একটা ফলস কনসাসনেস তৈরি করে অনেকখানি পিছিয়ে দেওয়া যায়, যে ধরা যাক এই মুহূর্তে সমাজ বদলের একটা অবজেক্টিভ সিচুয়েশন হয়তো তৈরি হচ্ছিল, কিন্তু এই অবজেক্টিভ সিচুয়েশনটা যে তৈরি হচ্ছে, সেই অবস্থাটাকে অনেক তাড়াতাড়ি পিছিয়ে দেওয়া যায় যদি কিছু ফলস কনসাসনেস তৈরি করা যায় মানুষের মধ্যে, এবং এই ফলস কনসাসনেসকে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়। সে প্রায় মাস হিস্টেরিয়ার মতো। মানে আমি তো বলি যে আজকের পৃথিবীতে যে বিদ্বেষ, সেই বিদ্বেষটা অনেকটা মানে সাইকোলজিক্যাল টার্মে অনেকটা ওই মানে মাস মানে সাইকোজেনিক ইলনেসের মতো, যে এটা ছড়িয়ে যাচ্ছে। একটা ভুল ধারণা সেটা খুব তাড়াতাড়ি সম্প্রসারিত হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার একমাত্র উপায় আমার মনে হয়, যেহেতু কখনোই শোষিত শ্রেণীর হাতে তো আর মিডিয়া থাকে না, তো তার হাতে যেটা থাকে সেটা হচ্ছে জনসংযোগের ক্ষমতা, একদম মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা। তো এই জনসংযোগ হচ্ছে একমাত্র, আমার মনে হয় যে জনসংযোগের মারফতই একমাত্র এই পদ্ধতিটাকে আটকে দেওয়া যেতে পারে। আপনার কথার মধ্যে থেকে হিটলারের প্রসঙ্গ এলো, মুসোলিনির প্রসঙ্গ এলো, তা শাসককে ফাঁকি দেওয়া, শাসককে ফাঁকি দেওয়া তো একটা বিশেষ কৌশল, যে কৌশল অনেক সময় মানে হিটলারও ধরতে পারেননি, অনেক বড় বড় রাষ্ট্রনায়করা ধরতে পারেননি, যতক্ষণে যা কাজ হবার হয়ে গেছে আর কি। মানুষের মধ্যে বার্তা, যেটা আপনি জনসংযোগের কথা, বার্তাটা ছড়িয়ে দেওয়া গেছে। তো এই যে অস্ত্র, এই অস্ত্রের ব্যবহার কি ভারতবর্ষ বা আমার বাংলার পরিচালকরা এই সময় করছেন সেভাবে? আমি সেই অর্থে, হ্যাঁ আমি বলছি, আমি সেই অর্থে তো পরিচালক শুধু আলাদা করে বলবো না। মানে আপনি যদি চিত্র পরিচালকের কথা বলেন, শুধুমাত্র চিত্র পরিচালক না, আমি যদি হোলিস্টিক সমাজের চিত্রটা দেখি, তাহলে এই মুহূর্তে এইরকম শিল্পী খুব কমই আছেন যারা চেষ্টা করছেন যে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দাঁড়িয়ে কিছু বলার। এবং সবচেয়ে বড় কথা, সেটা যেভাবেই হোক, সেটা মেটাফরিক্যালি হতে পারে, সেটা একদম সরাসরি বলেও হতে পারে, যে একটা অ্যাজিট প্রপ কালচারের মধ্যে দিয়েও হতে পারে, আবার অ্যাজিট প্রপ কালচার ছাড়াও বলছি একটা মেইন স্ট্রিমে এমন একটা নাটক কিংবা ছবি কিংবা সাহিত্য কিংবা গান হতে পারে যে গানটা মানুষের মধ্যে সুস্থতা ছড়ায়। একেবারে নেই আমি তা বলবো না, কিন্তু এটা ঘটনা, যেটা দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবেই, সেটা হচ্ছে সারা ভারতবর্ষে যতটা প্রতিরোধ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেই তুলনায় আমাদের রাজ্যে অত্যন্ত কম। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এটা যদি বলেন কেন, কারণটা খুব স্পষ্ট। কারণটা হচ্ছে এই যে, যেটা একসময় গ্রামজি বলতেন, গ্রামজি খুব ভালো কথা বলেছিলেন একটা, যে একদল ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল, তাদের একটা অটোনোমাস জায়গা আছে। তারা সবসময় এই যে বুর্জোয়া হেজিমনি বা বুর্জোয়া বলে ফিউডাল হেজিমনিও যদি বলি আমাদের দেশের ক্ষেত্রে, তো কলোনিয়াল হেজিমনি যদি বলি, সেইটার বিরুদ্ধে তারা অনেক সময় কথা বলেন, কিন্তু সেটা অটোনোমাস জায়গা থেকে কথা বলেন। সবসময় যে তারা একটা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন তা না, সেটা একটা দিক। তারা অনেক সময় বলেন, সেরকম আমরা অনেক দেখতেও পাচ্ছি, আজকে ভারতবর্ষে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের কথা আমি বলছি না। কিন্তু তারপরে একটা প্রশ্ন এসে যায় যে অর্গানিক ইন্টেলেকচুয়াল, এই যে মানে যাদের কাজ সবসময় শোষিত শ্রেণীর পক্ষে হয়, অবশ্যই সেটা খুব কম দেখতে পাচ্ছি। অন্যান্য মাধ্যমের কথাটা এতটা ভালো করে বলতে পারবো না, তবে চলচ্চিত্র মাধ্যমের ক্ষেত্রে এখানে দুটো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে চলচ্চিত্র কিন্তু
এই মুহূর্তে খুব জনপ্রিয় মাধ্যম, তো তাই চলচ্চিত্রের সঙ্গে টাকা পয়সা এবং খ্যাতি ইত্যাদি ভীষণভাবে জড়িত। একটা সামাজিক আইকন অনেক সময় তৈরি করে চলচ্চিত্র। তো যেখানেই খ্যাতি এবং এই টাকা পয়সা জড়িত, সেই টাকা পয়সা এবং খ্যাতি দেওয়ার ক্ষমতা কিন্তু মানে মানুষ মুগ্ধ হলেও তিনি জানাতে পারছেন না। জানাতে পারছেন কারা? যারা এই তাদের মুগ্ধতা জানালে এদের সুবিধে হবে, শিল্পীদের সুবিধে হবে, তারা হচ্ছেন এই সমাজটাকে চালাচ্ছেন, তারা এই দুনিয়াদারির কাজ করছেন। স্বাভাবিকভাবে আমি বললাম, তারা যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছেন সেটা কখনোই শোষিত শ্রেণীর পক্ষে নয়, তারা শোষক শ্রেণীর পক্ষে কথা বলবেন, এটাই কাম্য এবং সেটাই ঘটছে। ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকার কিছু সুফল তো আছে ব্যক্তি জীবনে, টাকা পয়সা, খ্যাতি, ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি। তো তার একটা লোভ রয়েছে, এটা একটা কারণ। আবার পাশাপাশি বিরুদ্ধতা করার ক্ষেত্রে একটা ভয়ও কাজ করছে। তো এই যে লোভ আর ভয়, এই দুটো তার ব্যক্তিসত্তাকে, শিল্পীর ব্যক্তিসত্তাকে সবসময় পেছন থেকে টেনে থাকে, যাতে সে এগিয়ে যেতে না পারে। মানে সলিল চৌধুরীর কথায় ওই আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। এখন এই সারা বিশ্বের বেদনার স্পন্দন অনুভূতি, তার অনুভূতি আসতে গেলে এই যে তৈরি করা যে একটা কনসাসনেস এবং কিছুটা লোভ, কিছুটা ভয়, এটা পেরিয়ে যেতে, এইটা বোধহয় এই মুহূর্তে সকলের দ্বারা সম্ভব হচ্ছে না, বা হয়তো হচ্ছে কিন্তু যতটা পরিসরে হলে এটা কলরল তুলতে পারে মানে সামগ্রিকভাবে সমাজে, ততটা তো চোখে পড়ছে না। আমি খুব একটা দোষ দিই না, কারণ শিল্পীদের ক্ষেত্রে এই প্রসঙ্গ ওঠে ঠিকই, আমি মানছি, কিন্তু সেটা কি একজন সরকারি কর্মচারীর ক্ষেত্রে হচ্ছে না? যিনি ধরা যাক সরকারি কোনো দপ্তরে কাজ করেন, তারও অনেক প্রতিবাদের কথা আছে, কিন্তু তিনি বলতে পারছেন না, কারণ তার পেশাগত জায়গা আছে। আবার একই বিষয় হয়তো যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। তো সার্বিকভাবেই মানুষের ওই লোভ আর ভয়টা কাজ করছে। কাদের কাজ করবে না? যাদের হারাবার কিছু নেই। এবার সেটা তো শ্রমিক শ্রেণী বা আমাদের দেশে যে অগন্তি কৃষক মানুষ রয়েছেন, যারা এই মুহূর্তে আন্দোলনও করছেন, শ্রমিক মুভমেন্টের মধ্যে যারা রয়েছেন, যারা এই যে লেবার কোডের এগেনস্টে আন্দোলন করছেন, তাদের পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। সুতরাং তাদের মানে শ্রেণী চরিত্রটাই প্রতিবাদী চরিত্র হবে, এটা স্বাভাবিক। মানে আমি বিশ্বাস করি, সেটা আবার নিজের আমি মানে সেটা শুধরে দিতে পারি আমি ভুল করি, কিন্তু স্বাভাবিকভাবেই যারা মধ্যবিত্ত শ্রেণী থেকে আসে, ওই তাদের তো মানে সেই প্রথমেই একটা চিহ্নিতকরণ করাই আছে যে পেটি বুর্জোয়া বলে। তো এই পেটি বুর্জোয়া ট্রেডস কিন্তু থাকবেই, এবং পেটি বুর্জোয়া সবসময় বুর্জোয়া হতে চায়, পারে না, অর্থনৈতিকভাবে সম্ভব নয় সেটা, কিন্তু সে হতে চায় যতক্ষণ না সে আরও সমাজের আরও নিচে নেমে যাচ্ছে, আরও ক্রাইসিসের ফলে। তো যত ক্রাইসিস বাড়বে, আমি এটা বিশ্বাস করি এবং আমি আশাবাদীও যে যত ক্রাইসিস বাড়বে, ক্রমশ কিন্তু যারা মুখ খুলছেন না বা যারা উল্টো দিকেও মুখ খুলছেন, তারাও আমাদের সঙ্গে আসবেন বলে আমার বিশ্বাস। এবং আমার মনে হয় যে তারা মানে এই যে সংগ্রামী যে শ্রেণী এবং শোষিত শ্রেণী, তার সঙ্গে কাজ করবেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আমরা এই নয়া উদারনীতি এবং পরবর্তীকালে যখন এই একটা চূড়ান্ত ইকোনমিক ক্রাইসিসে এসে আমরা দাঁড়ালাম, এবং একই সঙ্গে যখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রযুক্তি ভীষণভাবে এগিয়ে গেল, তখন আর একটা বিষয় এলো, যেটাকে সুসানা জুবফ খুব ভালো বলছেন, সমাজতাত্ত্বিক। উনি বলছেন যে ক্যাপিটালিজমের এখনকার স্টেজটাই হচ্ছে সার্ভাইলেন্স ক্যাপিটালিজম। এই যে সার্ভাইলেন্স রাখা, প্রত্যেকটা মানুষ যে সামাজিক মাধ্যমে, অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে তিনি কি লিখছেন, তিনি কি ভাবছেন, অ্যালগোরিদমের মারফত কম্পিউটারের তিনি কি কি সার্চ করেছেন, কোথায় কোথায় গেছেন, তার ব্যক্তি চরিত্রের একটা দিশা পেয়ে যাওয়া যাচ্ছে আজকে। সেই সার্ভাইলেন্সটা কিন্তু প্রত্যেকটা মানুষের ওপর চলছে, এবং
সেই ডেটা কিন্তু রয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাও ওই পরিসরটাকে কমিয়ে দিচ্ছে মুক্ত কণ্ঠে কথা বলার, সাহস করে কথা বলার। কারণ প্রত্যেকেই জানে যে একটা নজরদারি চলছে। এখন এই নজরদারির বিরুদ্ধে যেতে গেলে সেখানে একটা সাহস লাগবে যে আমি নজরদারিটাকে অগ্রাহ্য করছি। কিন্তু নজরদারি যে চলছে তা তো আমাদের চারপাশে যা যা ঘটনা ঘটেছে এই দেশে এবং এই রাজ্যে আমরা জানি বিভিন্ন মানুষের উপরে, তো তার থেকে এটা খুব স্পষ্ট যে গণতন্ত্রের পরিসরটা ভীষণ কমে গেছে। অসম্ভব স্বৈরতান্ত্রিক একটা মনোভাব, অন্যের কথা শুনবো না, ভয়েস অফ ডিসেন্টকে যে করে হোক মানে মেরে ফেলতে হবে। তো এই যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এই আবহে এটাও সত্যি যেরকম যে প্রথম দিকে অনেকে চুপ করে আছেন বা থাকবেনও হয়তো আর কিছুদিন, বা হয়তো মানে ক্ষমতার গলায় গলা মেলাবেন, সুরে সুর মেলাবেন। কিন্তু এটাও সত্যি যে যত বেশি ক্রাইসিস বাড়বে তত কিন্তু তিনিও তার শ্রেণীচরিত্র অনুযায়ী রিয়্যাক্ট করবেন। তিনি যত আরও বেশি মার্জিনালাইজড হবেন, তখন যত দেওয়ালে পিঠ ঠেকবে তত কিন্তু কণ্ঠস্বর বাড়বে, তত মানুষ সোচ্চার হবেন বলে আমার বিশ্বাস। একটু আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি, এখন যে কোনো আলোচনা আমরা করতে যাচ্ছি প্রথমেই আফগানিস্তান উঠে আসছে। মানে সাংঘাতিক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। গত 15ই আগস্টে তালিবানের দখলদারি সম্পূর্ণ হওয়ার পরে যে পরিস্থিতি, তো এই সময় একটা নাম আমরা জেনেছি, সায়রা করিমি, আফগানিস্তানের খ্যাতনামা চিত্র পরিচালক। তিনি যে খোলা চিঠি লিখেছেন, তিনি কি সারা বিশ্বের কাছ থেকে সমর্থন পেয়েছেন? কতটা কি পেলেন? সমর্থন যে খুব পেয়েছেন তা বলবো না, কিন্তু সেই ঘটনাটা আমরা চিরকালই যদি দেখি, মানে ধরা যাক যখন 17-র বিপ্লব সম্পন্ন হয়েছে এবং তারপর বলশেভিকরা পাওয়ারে এসছেন, পাওয়ারে আসার পরে তারপরে যখন আইজেনস্টাইন বা পুরফকিন এরা ছবি বানাচ্ছেন, তারাও যে ওই মুহূর্তে সারা পৃথিবী থেকে ভীষণভাবে সমাদর পেয়েছেন, সমাদৃত হয়েছেন তা নয়। আবার একই বিষয় হলিউডে যখন ফ্র্যাঙ্ক কাপরার মতো লোক ছবি করেছেন, যে ছবি হয়তো কিছুটা রেবেলিয়াস, কিছুটা মানে কি বলবো, কিছুটা ওই মেইন স্ট্রিম মূলধারার ছবির থেকে ভীষণভাবে আলাদা, তখন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছে। আরও চ্যাপলিনের ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে। চ্যাপলিনের ক্ষেত্রে হয়েছে মানে নিজের দেশ ছাড়তে হয়েছে, তারপরে ইউএসএ ছাড়তে হয়েছে, তারপরে আবার জাপানে যেতে হয়েছে। তো এই একটা বিরাট ভাবে তাকে এফেক্ট করেছে। পরবর্তীকালেও আমরা জানি সবাই, আমরা যে ছবিতে অবশ্যই বিপ্লবাত্মক পরিবর্তন এনেছিলেন জাঁ-লুক গোদার, কিন্তু সেই অর্থে আপনি যদি বলেন জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে গোদারের কতটা সম্পর্ক বা তিনি কতটা সমাদৃত হয়েছেন, সেখানে আমার ডাউট আছে। মানে হ্যাঁ, ফিল্ম আর্কাইভিংয়ে বা ফিল্ম বাফ যারা, তাদের কাছে গোদার খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষের কাছে কতটা মানে পেয়েছেন গুরুত্ব, এটা কিন্তু আমারও সন্দেহ আছে। এবং যেটা আমাদের দেশেও আমরা দেখেছি যে ধরা যাক যদি ঋত্বিক ঘটকের কথা বলি বা মৃণাল সেনের কথা বলি, আমরা দেখেছি ইভেন মানে বাঙালিদের কথাই বলছি যে অনেকেই কিন্তু ঋত্বিকবাবু বা মৃণালবাবুর অনেক ছবি দেখেননি, বুদ্ধবাবুরও অনেক ছবি দেখেননি। তো আমার একটা বিষয় হচ্ছে যে কোথাও এখানে একটা চক্রান্ত কাজ করে বলে আমার বিশ্বাস। সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি একটা শিল্প মাধ্যমকে বিনোদন নামটা দিয়ে ফেলা যায়। ফিল্ম বা থিয়েটার বা সাহিত্য বা গান বা নাচ বা যাই হোক, যে কোনো ধরনের আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মটা তো মূলত শিল্প মাধ্যম। সেই শিল্প মাধ্যমের অনেক রকম ভূমিকা। সেই শিল্প মাধ্যম সবসময় যে আনন্দ দেওয়ার জন্য তৈরি হচ্ছে, কোট আনকোট যে আনন্দ আমরা বলি, বা বিনোদন দেওয়ার জন্য তৈরি হচ্ছে তা তো নয়। তার সামাজিক দায়িত্ব রয়েছে, সে বদলের একটা হাতিয়ার হয়ে উঠবে, এটা স্বাভাবিক। আবার পাশাপাশি সেই সব এই যে শিল্প মাধ্যমগুলো রয়েছে, এই শিল্প মাধ্যমগুলোর মধ্যে দিয়ে অনেক সময় আমরা দেখি যে আমরা নতুন অনেক কিছু খুঁজে পাই সমাজ সভ্যতার ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে।
কিন্তু তাকে স্রেফ বিনোদন আখ্যা দিয়ে কোনোভাবে ভীষণ জনপ্রিয় একটা কাজকেই শুধুমাত্র মানে ভালো বলা হবে, যেটা তখনই জনপ্রিয় হয়নি সেটাকে আমরা মানে একেবারে অবজ্ঞা করব, এইটা ঠিক নয়। এই অভিজ্ঞতা কিন্তু সারা পৃথিবীর শিল্পীদেরই হয়েছে। অবশ্যই করিম এই মুহূর্তে আমি জানি না কতটা, কিন্তু নিশ্চয়ই ভবিষ্যতে ওনার এই যে আবেদন সেটা নিয়ে সারা বিশ্ব তোলপাড় হবে। মানে যেভাবে ব্রেখটকে নিয়ে হয়েছে বা রবীন্দ্রনাথকে নিয়ে হয়েছে বা রোমারোলাকে নিয়ে হয়েছে। আপনার কথা সূত্র ধরেই বলি, আপনি যেটা বললেন বিনোদনের সঙ্গে যেটা যুক্ত করে বললেন, সেটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষক হলে পুরস্কার, সরকারের পৃষ্ঠপোষক হলে অর্থ সাহায্য, মনোনয়ন, এইটা করতে গেলে তো একটা সেই মানে তোতার বুলিয়া উড়ে যাওয়া আর কি না। এটা হচ্ছে শিল্প যদি রাজসভাতে আটকে যায় তখন বিদূষক হতেই হয় শিল্পীকে। মুশকিল হচ্ছে যে শিল্পী হবেন না বিদূষক হবেন, সেটা তার হাতের ব্যাপার। তার নিজের প্রতি কতটা, তার নিজের কাজের প্রতি তার কতটা সততা রয়েছে আর নিজের কাজের প্রতি তার কতটা আত্মবিশ্বাস রয়েছে, তার উপর নির্ভর করে যে শিল্পী হবেন না বিদূষক হবেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আপনাকে একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে চলচ্চিত্র কতটা বিনোদন, কতটা প্রতিবাদের হাতিয়ার হওয়া উচিত? চলচ্চিত্র বিনোদন নয়, চলচ্চিত্র জীবনকে তুলে ধরে। অন্যান্য সব আর্ট ফর্মের মতোই চলচ্চিত্র একটা আয়না বলে আমি বিশ্বাস করি। চলচ্চিত্র প্রথমে রিয়েলিটির কথা বলে, অর্থাৎ আমার চারপাশের কথা বলে, তারপরে সত্যের কথা বলে, যে রিয়েলিটি বিয়ন্ড রিয়েলিটি যে ট্রুথ থাকে, যে ট্রুথের কথা রবীন্দ্রনাথ আমাদের বলেছেন, সেই ট্রুথের কথা বলেন, যে এই রিয়েলিটিকে পেরিয়ে গিয়েও মানুষের এক্সিস্টেন্স থাকবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক্সিস্টেন্স থাকবে এবং কীভাবে থাকবে তার কথা বলে। পাশাপাশি অবশ্যই শিল্পের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজ বদলের, এবং সেক্ষেত্রে অ্যাজিটেশন প্রোপাগান্ডার যে মাধ্যম, সেই অ্যাজিটেশন প্রোপাগান্ডায় শিল্পের ব্যবহার অবশ্যই করা হবে, সারা জীবন করা হয়েছে, আজও হবে। এই সূত্রে একটা ছোট্ট জিনিস বলি, আমাদের ভারতের যে নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্র বলা হয় যে প্রথম নাটক যেটা মানে লেখা হয়েছিল, যে ইন্দ্রের যে ধ্বজা, জর্জর ধ্বজা, সেই জর্জর ধ্বজাকে ভেঙে ফেলার পর অসুর এবং দেবগণ একসঙ্গে দেখেছিলেন এমন একটা নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই যে নাটকটা, সেখানে অসুরগণ দেবগণকে তাদের যে অভিযোগ সেটা জানানোর জন্যে একটা নাটক করেছিলেন। সেইভাবেই নাকি আমাদের ভারতবর্ষে নাটকের জন্ম হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের শুরুটাই তো অ্যাজিটেশন প্রোপাগান্ডা কালচার দিয়ে। কমলেশ্বরদা, আপনি খুব ব্যস্ত মানুষ, আমাদের এতখানি সময় দিচ্ছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারাও চোখ রাখুন সিপিআইএম ডিজিটালে, সঙ্গে থাকুন।